আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং RRM গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরী। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আপনাকে ধন্যবাদ। সুমন ভাই, প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, গ্যাসের দাম বাড়ানো হলে ভবিষ্যতে আর কোনো শিল্প উদ্যোক্তা বিনিয়োগ করার জন্য এগিয়ে আসবে না। সেক্ষেত্রে আপনি একজন শিল্প উদ্যোক্তা, গ্যাসের দাম বাড়ানোটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? এই ক্ষেত্রে আসলে এটা কার্যকর করা উচিত কি উচিত না? আমি সর্বপ্রথমে ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনি জানেন যে আজকে বাংলাদেশের প্রায় ৫৪ বছর, এই ৫৪ বছরে যেভাবে করে শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে, সেই শিল্পের পাশাপাশি যে আমাদের নিজস্ব যে রিসোর্স, যেটা আমরা বলতে পারতাম যে আগে একটা সময় আমাদের ন্যাচারাল গ্যাস, এই ন্যাচারাল গ্যাসটা কিন্তু যখন আমরা নিজস্ব এখান থেকে উত্তোলন হতো, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এইটার কিছুটা ক্রাইসিস তৈরি হতে কিন্তু আমাদের LNG ইম্পোর্ট করে কিন্তু ইন্ডাস্ট্রি সাপোর্ট দিতে হচ্ছে। সরকার প্রতিবারের মতোই যে জিনিসগুলো আমরা বিগত সরকারের সময় দেখে এসেছি, যে ওনারা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, পেট্রো বাংলার অনেক লস হয় আমরা শুনে আসছি, এবং এই লস রিকভার করার জন্য ওনারা ওনাদের মতো করে একটা প্রস্তাব সবসময় উত্থাপন করেন সরকারকে। কিন্তু আসলে ওনারা ওনাদের বিষয়গুলো যেভাবে করে চিন্তা করেন, কিন্তু একটা দেশের শিল্প সরকার তো ওইভাবে করে চিন্তা করতে পারে না, সেটা তো একটা প্রতিষ্ঠান সরকার। কারণ সরকারের এই শিল্পগুলোর থেকে অনেক ক্যাটাগরি ওয়েতে সরকারের রেভিনিউ জেনারেট হচ্ছে, ট্যাক্স, ভ্যাট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোর ম্যান পাওয়ার, কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের জন্য আপনি জানেন যে গত 2 বছর আগে কিন্তু যেখানে গ্যাসের প্রাইস ছিল 10 টাকা পার ইউনিট, সেইটা চলে আসছে সরকার, বিগত সরকার সেটা 30 টাকা করলো ওয়ান শটে। তা আপনি চিন্তা করে দেখেন, স্ট্রেট কিন্তু আপনার অলমোস্ট 300%-এর মতো প্রাইস বেড়ে গেল। সেই ক্ষেত্রে ওই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। বিগত দিন আপনি জানেন যে কোভিডের পর থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য ইন্ডাস্ট্রি যারা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্সি, তারা কিন্তু ডলার দিয়ে তাদেরকে র মেটেরিয়ালস পারচেস করতে হয় ওয়ার্ল্ড মার্কেট থেকে। আমাদের যে জায়গায় 85 টাকার রেট, আমরা এখন 123 টাকা 22 টাকা দিতে হচ্ছে এখন আমাদেরকে। আমাদের টাকার অবমূল্যায়ন হওয়াতে ইনফ্লেশন রেট আমাদের বেড়ে গেছে। তো এই বিষয়গুলো ওভারঅল আমরা এমনিতে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ক্যাপিটাল ইরোশন করেছি আমরা যারা ইম্পোর্ট করে থাকি। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে যে কোনো সেক্টরগুলোই হোক, যারা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউজ এন্ড এলসি করে থাকেন, মানে আমি আজকে ডেট একটা এলসি করলাম, মালটা যখন আসবে ঠিক আসার পরে আমি যে আমার ব্যাংক থেকে ইউজেন্স ফেসিলিটিসে আমি পেমেন্ট করে দিবে ব্যাংক, আমি পেমেন্ট করবো ঠিক 6 মাস পরে, ম্যাচুরিটি হওয়ার পরে 6 মাস পরে আমার ডলার রেটটা কি হবে। এইভাবে করে ইন্ডাস্ট্রি প্রায় এখন যার যে ক্যাপাসিটি অনুযায়ী সবাই কিন্তু একজন 400, 500, 600, 1200 কোটি টাকা পর্যন্ত এক্সচেঞ্জ লস করেছে। মিড লেভেলের, হাই লেভেল ইন্ডাস্ট্রিগুলো, মাইক্রো লেভেলে যারা আছে তারাও আমার মিনিমাম হলো 80, 90, 100 কোটি টাকা আপনার হচ্ছে হলো এক্সচেঞ্জ ফ্ল্যাকচুয়েশন লসই, কিন্তু এটার স্ট্রেট কিন্তু ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে আমাদের এখন, যেহেতু আমদানি নির্ভর। আর অন্য জায়গায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের শুনানি কিন্তু 26 তারিখে গ্যাসের শুনানি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়, আপনি জানেন প্রত্যেকটা কিন্তু BGMEA থেকে আদার যেই BCCI থেকে কিন্তু বলা হয়েছে ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা হিউজ ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। এই মুহূর্তে সরকারকে, যেখানে ইন্ডাস্ট্রিগুলো খুব সাফার করছে, সেই জায়গাতে গ্যাস প্রাইস স্ট্রেট ওনারা যেভাবে বাড়াবেন চিন্তা করেছেন, এইভাবে করে আসলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না। জি, এর বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে কি? আপনাদের কোনো প্ল্যান দিয়েছেন কি সরকার? আমার মনে হয় যে কোনো জিনিস আপনি যদি প্রাইস বাড়াতে হয়, প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আপনাকে সেটাকে একটা লম্বা সময় প্ল্যান নিয়ে কিন্তু আপনাকে বাড়াতে হবে, যেন সাথে সাথে মার্কেটও সেই মানে প্রেশারটা নিতে পারে। আপনি স্ট্রেট যদি মনে করেন যে না আমি 100%, 200% বাড়িয়ে দিব, সেক্ষেত্রে কিন্তু ভোক্তার উপরে, এবং আপনি জানেন যে স্টিল সেক্টরের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কিন্তু 60%-এর উপরে কিন্তু গভর্নমেন্ট নিজেই কনজিউম করে। আচ্ছা, 40% আমরা হচ্ছে ডোমেস্টিক কনজাম্পশন। তো 60% কনজাম্পশন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সরকারের ব্যয় বেড়ে যাচ্ছে। সরকারের দিক দিয়ে গ্যাস প্রাইস বাড়াচ্ছে, ওই দিক দিয়ে সরকারের কিন্তু ক্রয় ক্ষমতা, ক্রয়ের ব্যয়ও বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই, যে সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলোতে আমরা একটু স্থবিরতা দেখেছি, সেটা কিন্তু কাটতে শুরু করেছে। বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের যে একটা ব্যয় থাকে, প্রাক্কলিত ব্যয়, সেটাও কি অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে? এবং সেটা আসলে পুরো দেশের অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
দেখুন, আমি আমার শিল্পটা নিয়ে আমি যেটা বলতে পারি যে আপনি যখন গ্যাসের প্রাইস বাড়াবেন, অটোমেটিক্যালি কিন্তু গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, টোটাল এনার্জি প্রাইসটাই বেড়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি জানবেন কি যে স্টিল সেক্টরে কিন্তু টোটাল যে কনভার্সন কস্ট, এর ভিতরে কিন্তু শুধু এনার্জি কস্ট ইজ অলমোস্ট 45%। ওকে, মানে আমাদের টোটাল খরচের, আমরা স্ক্র্যাপ থেকে যখন রড বানাই, এতে যদি আমার ব্যয় যদি ফর এক্সাম্পল 10,000 টাকা আমার খরচ হয়, আমার এর ভিতরে হচ্ছে 6,500 টাকা আমার শুধু গ্যাস এবং বিদ্যুতের খরচই। তো আমাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে আমাদের সেক্টরটা স্পেসিফিক্যালি। সেকেন্ডলি হচ্ছে হলো এই প্রাইসটা যদি এখন সরকার যদি বাড়িয়ে দেয়, অটোমেটিক্যালি কিন্তু আপনি জানবেন যে আমরা কিন্তু এই যে ক্যাপিটাল ইরোশন হলো এবং ডলারের যে স্বল্পতার কারণে, হ্যাঁ, ডলারের কিন্তু সব ব্যাংকের কিন্তু মানে ডলার সব ব্যাংক দিতে পারছে না এলসির জন্য। আপনি 80% আমরা ইন্ডাস্ট্রি হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, আমরা প্রোডাকশন কিন্তু আমাদের টোটাল সেক্টরের এখন কারেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে হলো ইয়ারলি ক্যাপাসিটি হচ্ছে প্রায় 12 মিলিয়ন টন, মানে 1,20,00,000 টন আমরা উৎপাদন করতে পারি। মার্কেট ডিমান্ড যেটা বিগত দিনে যখন কনজাম্পশন ছিল সেই সময় প্রায় 70 লক্ষ টনের মতো কনজাম্পশন ছিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু 5ই আগস্টের পরে প্রকল্প কিন্তু অলমোস্ট আপনার কিন্তু সেটা 4 মিলিয়ন টনের মতো কনজাম্পশন যদি আপনি অ্যাভারেজে ধরেন, আপনি তাহলে তো আসলে কনজাম্পশনটা অনেক কমে গেছে। এবং 1,20,00,000 বললেন আপনি টন, যেটা ছিল আগে চাহিদা, এখন চাহিদা না, টোটাল ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি বলছিলেন, আর এখন কনজাম্পশন এসেছে 40, তার মানে 3 ভাগের 1 ভাগে। হ্যাঁ, তাহলে কি ওভার ক্যাপাসিটি বলা যাচ্ছে? অফকোর্স ওভার ক্যাপাসিটি। দেখুন, আমি কিন্তু বিগত দিনে আমি সবসময় বলে আসছি, গত 3, 4, 5 বছর ধরে আমি একটা জিনিস বলছি, আমাদের দেশের উদ্যোক্তারা যখন প্রকল্প বিনিয়োগ করেন, বিনিয়োগটা কিন্তু ধরেন সে কিন্তু তার নিজস্ব 100% ইকুইটি ইনভেস্ট করেন না, সে ব্যাংকের ইকুইটি থাকে এখানে 70%, সে নিজে 30% ইকুইটি। সো আলটিমেটলি 70% ইকুইটিটাকে একটা ইনসিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে ক্রিয়েট করা হচ্ছে ওভার ক্যাপাসিটি সেক্টরে ইনভেস্ট করে। এই জায়গাতে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু এখন অনেক ইন্ডাস্ট্রি আছে, স্টিল সেক্টরকে অনেকগুলো কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে এগুলো বন্ধ, চালাতে পারছে না। সো এখন আমার যদি ডিমান্ডের থেকে মানে আমার ক্যাপাসিটি বেশি হয়, সেখানে তো অফকোর্স আপনার হচ্ছে এগুলোর জন্য একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমরা বিনিয়োগ বোর্ডকে জানিয়েছি যে এই শিল্পে যেন আর নতুন করে ইনভেস্টমেন্ট না হয়। আমরা শুনছি নতুন করে আরও 2-3টা ইন্ডাস্ট্রি বড় ক্যাপাসিটি নিয়ে আসছে, তারা এখানে এসে কি করবে, এখানে প্রতিযোগিতা আরও তৈরি হবে, আসলে শিল্পের ইনভেস্টমেন্টগুলো আরও ইনসিকিউর হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি আপনাকে, প্রতিযোগিতা বেড়ে গেলে এখন যে রডের দাম রয়েছে টন প্রতি, এই প্রাইসটা আরেকটু কমে যেতে পারে কিনা যদি কম্পিটিশন আসে, নাকি প্রাইস কমানোর আরো অন্যান্য মেকানিজম রয়েছে? সবচেয়ে বড় বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের দেশের প্রাইস কমার সম্ভাবনা, যেখানে 60% এনার্জি প্রাইস আপনার গভর্নমেন্ট স্ট্রেট নিয়ে যাচ্ছে, এখানে গভর্নমেন্ট এনার্জি প্রাইস কমাবে না। আদার্স আপনি ধরে নেন যে এখানে আপনার আছে, ধরেন হচ্ছে আপনার ম্যান পাওয়ার কস্ট আছে, আদার ইউটিলিটি, কেমিক্যাল কনজাম্পশন আছে, সেগুলোর প্রাইস যদি সরকার, আমরা যেই কমিউনিটিসগুলো আমরা আমদানি করি প্রোডাকশনের সহায়ক হিসেবে, সেগুলোতে সে যদি হয়তো কিছুটা ভ্যাট ডিউটি কমাতে পারে, আমি চিন্তা করে দেখেছি ওভারঅল আপনার 2 থেকে 3 হাজার টাকার মতো আপনার হচ্ছে মানে হয়তো অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে। বাট ওরকম বড় কিছু সুযোগ নাই, যেহেতু আমাদের নিজস্ব দেশে আয়রন ওর নাই। আমাদের যদি এইটা স্ক্র্যাপটা যে র মেটেরিয়ালস নিজের দেশে হতো, তাহলে আমরা একটা নিজস্ব প্রাইস সেট করে হলেও মার্কেট থেকে কালেক্ট করতে পারি। নিজস্ব দেশে এই স্ক্র্যাপটা অর্থাৎ কাঁচামালটা করার জন্য কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে? আসলে ওই ধরনের অবকাঠামো বাংলাদেশে তৈরি করা সম্ভব না। আমাদের স্টিলটা হচ্ছে আমরা রিসাইকেল বেস ইন্ডাস্ট্রি, প্রাইমারি স্টিল ইন্ডাস্ট্রিগুলো যেগুলো হয়ে থাকে, যেহেতু চায়না এবং ইন্ডিয়াতে আপনি দেখবেন যাদের আয়রন ওর আছে, তারা ব্লাস্ট ফার্নেসে সেটাকে প্রসেস করে, মানে রটাকে, যেটা খনি বলি আমরা, খনি লোহাটাকে প্রসেস করে দেন ব্লাস্ট ফার্নেস থেকে সেটা আর্ক ফার্নেসে যায়, আর্ক ফার্নেস থেকে হচ্ছে হলো বিলেট তৈরি হয়। বাংলাদেশে আমরা কি করি, রিইউজ করি, যে স্ক্র্যাপগুলো একটা ফিনিশ প্রোডাক্ট যখন সেটা নষ্ট হয়ে যায়, সেই স্ক্র্যাপটাকে আপনার মেটালটাকে আমরা ইন্ডাকশন ফার্নেসে প্রসেস করে তার কেমিস্ট্রি চেঞ্জ করে আপনার কনস্ট্রাকশন রিবারের যে কেমিস্ট্রিটা দরকার, ফিজিক্যাল যে স্ট্রেংথ দরকার, সেটা আমরা কিন্তু ওই একদম লিকুইড ফর্ম থেকে সেটা ডেভেলপ করে নিয়ে আসি। তো আমাদের দেশে যে ডিসমেন্টাল যত পুরনো যত স্থাপনাগুলো ছিল সারা বাংলাদেশে, ধরেন হচ্ছে ছোট ছোট ঠিক ঈদ থেকে আপনার হচ্ছে যারা হচ্ছে হলো আপনার স্ক্র্যাপ কালেক্ট করে, আমরা শিপ ব্রেকিং থেকেও যেটা আসে সেটাও কিন্তু আমদানি করেই কিন্তু এখান থেকে ওয়েস্টেজগুলো আমরা নিয়ে আসে। আপনার যত ভাঙাচুরা আছে, স্টিলের যত ওয়েস্টেজ আছে, সেইগুলোকে কিন্তু আলটিমেটলি কালেক্ট হয়ে ইন্ডাস্ট্রিতে হয়তো একটা ট্রাক হয়ে দেন আসে, বাট সেটার পার্সেন্টেজ ভেরি লেস, পরিমাণ খুবই কম। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন মেগা প্রজেক্টগুলো যেগুলো শেষ হয়ে
হয়েছে। একটা মেগা প্রজেক্টে ধরেন 10 লাখ টন 5 লাখ টনের মতো স্টিল কনজাম্পশন হয়েছে, ওর ভিতরে ওয়েস্টেজ হয়ে ধরেন হচ্ছে 20%-এর মতো ওয়েস্টেজ হয়েছে, সেটা আবার ইউজ হয়ে ইন্ডাস্ট্রিতে আসছে। তো এই জন্যই বললাম ওভারঅল 15 থেকে 20% হচ্ছে হলো আমরা ডোমেস্টিক সোর্স থেকে আমরা পেয়ে থাকি, বাট 80% আমাদেরকে ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। আচ্ছা, এই ইম্পোর্টের ডিপেন্ডেন্সি 80% যেটা ইম্পোর্ট করছেন সেটার জন্য কি আসলে নতুন নতুন মার্কেট খোঁজা হচ্ছে যেখান থেকে আসলে একটু কম দামে ইম্পোর্ট করা যায়? না, আপনি একটা গ্লোবাল ইন্ডেক্স প্রাইস সব জায়গায় সেম। আপনি যদি সিঙ্গাপুর থেকে আপনি যে স্ক্র্যাপটা কিনবেন, সিঙ্গাপুর ইজ দ্য নিয়ারেস্ট ডেস্টিনেশন, এখান থেকে আমার ফ্রেট কস্টটা শুধু ডিফারেন্স হবে। আমি যদি এখন আপনার নিউজিল্যান্ড থেকে যে স্ক্র্যাপটা কিনছি সেই ক্যাটাগরিতে নিউজিল্যান্ড থেকে মালটা আসতে যেহেতু তার শিপের ভাড়াটা বেশি, সেক্ষেত্রে হয়তো বা প্রাইস এডিশনালি ওই দেশেও কিছুটা কম থাকে। ইকুয়ালি এসে দেখা যায় যে সেই এক একটা গ্রেড সে HMS1 এই কোয়ালিটিটার প্রাইস অন্য কোনো ডেস্টিনেশনের সাথে $4-5 ডিফারেন্স হয়। সো মেজর কোনো ডিফারেন্স নাই। আমরা আরো আলোচনা করব যে আসলে ডলারের যেহেতু আপনারা অনেক এক্সচেঞ্জ লস নিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো উপায় আছে কিনা উত্তরণের জন্য। এছাড়া এর পাশাপাশি এই খাতের পুরো সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে ইস্পাত শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং RRM গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরীর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছে আলোচনায়। সুমন ভাই, আপনি যেটা বলছিলেন, তাহলে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, সরকারি প্রকল্পের দাম তো বাড়বেই। এর পাশাপাশি আমি জানতে চাচ্ছি যারা আর কি বাড়ি নির্মাণ করে, যারা নতুন বাড়ি নির্মাণ করতে যায়, তাহলে আলটিমেটলি তো তাদের দামটাও বেড়ে যাবে, তাদের যে কস্ট কেমন বাড়তে পারে? দেখুন, একটা ভোক্তার ক্রয় ক্ষমতা থাকে, হ্যাঁ, সে কি প্রাইসে স্টিল পারচেস করতে পারবে। বিগত দিনে কিন্তু সরকারের সময় কিন্তু প্রায় রডের প্রাইস কিন্তু প্রায় 95,000 1 লাখ টাকার মতো উঠে গিয়েছিল। তখন আপনার স্ক্র্যাপের প্রাইস ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে $450 $500 মতো ছিল। ইন্টারন্যাশনাল মার্কেটে স্ক্র্যাপ এখন $350 মতো, প্রায় আপনার $100 মতো প্রাইস আপনার অ্যাডজাস্ট হয়েছে, গ্যাপ হয়েছে। কিন্তু পরবর্তীতে আমাদের কি হয়েছে, এই সময়তে আমাদের এনার্জি প্রাইস যেটা বললাম, গ্যাস প্রাইস 10 টাকাটা 30 টাকা হয়ে গেছে, 200% বেড়েছে, প্রায় ওই দিক দিয়ে বেড়ে গেছে। বিদ্যুতের দামও পর্যায়ক্রমে বেড়ে চলেছে। এই সরকার 5ই আগস্টের পরে কিন্তু এনার্জি প্রাইসটাই যেভাবে করে বাড়ছিল এটা কিন্তু স্টপ হয়েছে। এখন আমরা যেটা জানতে পারছি, গ্যাসের প্রাইস বেড়ে গেলে ইন্ডাস্ট্রি এটাকে আসলে কতটুকু মানে আহরণ করার মতো সেই ক্যাপাসিটি নেই। যেখানে আমি বলছি অলরেডি 50% ক্যাপাসিটিতে চলছে ইন্ডাস্ট্রি, সেই ক্ষেত্রে একটা হিউজ ক্যাপিটাল ইরোশন হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু পার ক্যাপিটা স্টিল কনজাম্পশন মাথাপিছু যেটা আমরা বলে থাকি স্টিল সেক্টরের ক্ষেত্রে আমাদের 42 থেকে 43 কেজি। বাট ইন্ডাস্ট্রি বিগত দিনের গ্রোথ প্র্যাকটিসটা যে প্রতি বছরে যে আসলে কনজাম্পশন গ্রোথটা দেখে কিন্তু উদ্যোক্তারা চিন্তা করে যে যেভাবে করে দেশের অবকাঠামো খাতে উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা উদ্যোক্তারা আসলে অতি উৎসাহী হয়ে ওভার ক্যাপাসিটির দিকে ঝাঁপিয়ে পড়লাম। এখন সেটাকে অ্যাডপ্ট করার মতো তো আপনার সেই মার্কেটের ডিমান্ড তো থাকতে হবে। তাহলে নতুন উদ্যোক্তাদের আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই খাতে আসার জন্য, অথবা যারা এক্সিস্টিং আছে তাদেরও বা কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখতে হয়? একটা সহজ বিষয় হচ্ছে আমরা এখন আমার মনে হয় উদ্যোক্তারা যারা আছে সবাই হলো পড়াশোনা করে। এখন আমাদের নেক্সট এখন যেটা আমরা বেটা বলছি, বেটা জেনারেশন যেটা বলছি, এর আগে যেটা আলফা ছিল। সো এই জেনারেশন কিন্তু দেখেন আপনার গ্লোবালি কিন্তু ইন্টারনেট আছে, আপনি কিন্তু মার্কেট সম্পর্কে কিন্তু আপনি এনবিআর থেকে জানতে পারছেন কি পরিমাণে এই শিল্পে আমরা র মেটেরিয়ালস আমদানি করি, মার্কেট সাইজ কি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু যে স্পেসিফিক এরিয়াতে প্রজেক্ট লাগবে সেখানে আসলে আগামী 30 বছরে কি পরিমাণে কনজাম্পশন হবে সেভাবে চিন্তা করে কিন্তু উদ্যোক্তা বিনিয়োগ করে। বাংলাদেশের এই প্র্যাকটিসটা কিন্তু একেবারে নাই বললে চলে। যার টাকা আছে সে মনে করে যে আমি বড় প্রকল্প নিয়ে আসলে আমার কেপেক্স ওপেক্স ক্যালকুলেশন করে আমি এখানে সার্ভাইভ করে যাব, কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতে হবে টাকাটা আপনার ইকুইটি থাকলে ব্যাংকের এখানে ইকুইটি আছে, শর্ট অ্যানালাইসিস করতে হবে। অফকোর্স সেই জিনিসগুলো না করলে আলটিমেটলি শিল্প যেরকম বিপদগ্রস্ত হবে, পাশাপাশি হচ্ছে একটা অসম প্রতিযোগিতার ভিতরে তাকে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কি কি সহায়তা দরকার এই খাতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য? আপনি তো গ্যাস বিদ্যুৎ অলরেডি বললেন, এছাড়া আর কি কি সরকারের কাছ থেকে? আসলে সরকার এই সেক্টরটা একদম ভেরি ট্রান্সপারেন্ট একটা সেক্টর,
অনেক জায়গায় দেখা যায় যে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কোনো ফ্যাসিলিটিস দিতে হয়, সাবসিডি দিতে হয়। সরকারকে কিন্তু এখানে এই সেক্টরে কোনো সাবসিডি তেমন দেওয়া লাগছে না। আচ্ছা, কিন্তু এখানে যে বিষয়গুলো সরকারকে নজর দেওয়া দরকার, এনার্জি, এই সেক্টরের জন্য এনার্জি প্রাইসটাকে যদি সরকার স্পেশাল কোনো একটা ট্যারিফ রেট করে দেয়, তাহলে কিন্তু দেখা যাবে সরকারের পাশাপাশি দেশে কিন্তু আপনি ইন্ডিয়াতে দেখেন স্টিল একটা মিনিস্ট্রি আছে, কিন্তু আচ্ছা, পুরো ইন্ডিয়ার জন্য স্টিল অথরিটি অফ মিনিস্ট্রি আছে। এই ইন্ডিয়ার দেশটাকে গড়ার জন্য এই স্টিল সেক্টরটা, একটা স্টিলটা কিন্তু আপনার জন্য একটা অনেক ভারী শিল্প। জি, তো সেই ক্ষেত্রে আমাদের দেশের আমাদের মিনিস্ট্রি দরকার নাই, সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা বসে, এনবিআর আছে, আমাদের বিডা আছে, যারা আছেন ওনারা মিলে আমাদের যেই প্রতিকূলতাগুলো আমরা ফেস করছি এগুলোকে নিয়ে যদি ওনারা বসে 2-3টা টেবিলে, আমাদের মনে হয় যে আমাদের এই সহজ সমাধানগুলো করা সম্ভব। অলরেডি বসছে কিনা অথবা অতীতে বসে আসছে কিনা, এবং আপনার কোনো অগ্রগতি দেখেন কিনা? না, অতীতের এনবিআর এর যিনি চেয়ারম্যান ছিলেন তার কথা তো আসে, তার সাথে কথা বলতে হলে তো অনেক চিন্তা করতে হতো। আচ্ছা, ওনারা মিটিংয়ে ডাকতেন, সিদ্ধান্ত ওনাদের আগেই হয়ে থাকতো। সো আসলে সেখানে আপনার হচ্ছে হলো, সত্যি কথা বলবো, ব্যবসায়িক পরিবেশটা কঠিন ছিল। হ্যাঁ, ওনারা শুনতেন, বাট আমাদের উপরে যেই এখন সেক্টর ওয়াইজ হচ্ছে ওনারা চিন্তা করেন, ওনাদের তো একটা টার্গেট থাকে। আপনি জানবেন যে দেশের হচ্ছে হলো বাজেট প্রিপেয়ার করে, একই ডিপার্টমেন্ট কিন্তু আবার সে বাজেট কালেকশনও করে। আচ্ছা, এখন যদি এখন তো আলাদা করে চিন্তা করা হচ্ছে। এটা হলে অফকোর্স আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট একটা ডিসিশন হবে। আচ্ছা, আর এই খাতে আপনি সম্ভাবনা কেমন দেখেন? আপনি যেটা বললেন যে একটু আগে, আসলে আপনাদের প্রফিট মার্জিন খুবই থিন। সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি নতুন নতুন উদ্যোক্তারা আসে, অ্যাটলিস্ট তো ভালো প্রফিট মার্জিন থাকবে, যেহেতু টার্নওভার ভালো, আর ওভার ক্যাপাসিটি না হয়ে আন্ডার ক্যাপাসিটি হওয়ার কোনো উপায় আছে কিনা? এটাকে একদম সহজভাবে মেনটেন করা সম্ভব। সরকার থেকে সেক্ষেত্রে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে যেন আর প্রকল্পগুলো না আসে। যে ওভার ক্যাপাসিটি আছে এটাকে আগে মার্কেটে ডিমান্ড অনুযায়ী এটাকে ম্যাচ করার জন্য একটা পরিকল্পনা থাকতে হবে। নতুন করে এই শিল্পের কোনো বিনিয়োগ উদ্যোক্তাদের নতুন করে যেন কোনো গ্যাস বিদ্যুৎ কানেকশন না দেওয়া হয়, তাহলে এই শিল্প অটোমেটিক্যালি ওভার ক্যাপাসিটি থেকে যেটা আছে সেটাকে অ্যাবজর্ভ করে নিবে, প্রাইসটাও রিজনেবল চলে আসবে। প্রাইস রিজনেবল চলে আসবে। এখন এই প্র্যাকটিসটা আমার যে কোনো সেক্টরের জন্য করা উচিত। যে কোনো সেক্টর যদি ওভার ক্যাপাসিটি হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট ইনসিকিউর হচ্ছে, আর অসম একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তো আমরা আশা করি যে সরকারের নীতি নির্ধারণ মহল আপনারা যে বিষয়গুলো তুলে ধরলেন সেগুলো একটু হলেও খতিয়ে দেখবেন, এবং আপনাদের সাথে বসার যে আহ্বান জানিয়েছেন সেটি ওনারা সাদরে গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ইস্পাত শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং আরআরএম গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরী। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।